হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পাথ অফ সলিউশন। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2022-এর লাইফ সায়েন্স এক্সামের একটা সাজেশন 90 মার্কসের বানিয়েছি, সেটা আজকে তোমাদের করে দেখাবো। লাইফ সায়েন্স মাধ্যমিক 2022 এক্সামের যে সম্ভাব্য প্রশ্নগুলি আছে তার উপর ভিত্তি করে আমি একটা 90 মার্কসের একটা কোশ্চেন পেপারে সেট করেছি। ঠিক যেমনভাবে থাকে তোমাদের পরীক্ষায় বিভাগ কয়ে 15টি প্রশ্ন থাকে 1 নাম্বারে, মানে টোটাল 15 নাম্বার। ঠিক আছে, এগুলো সবকটাই করতে হয়। তো এক দাগের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় মুদে যায়, এটি কোন ধরনের চলন তা শনাক্ত করো। অপশান কয় ছিল কেমোনাস্টি, অপশান ক্ষয় সিসমোনাস্টি, অপশান গয় ফটোনাস্টি, অপশান ঘয় থার্মোনাস্টি। তো টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, এটা উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত, এই জন্য এটা থার্মোনাস্টি হবে। সেকেন্ড প্রশ্নটা ছিল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের একটি অংশটি নির্ণয় করো। তা অপশানে ছিল সুষুম্না শিক্ষক, অপশান ক্ষয়ে ছিল হচ্ছে থ্যালামাস, অপশান গয়ে লঘু মস্তিষ্ক, অপশান ঘয়ে ছিল গুরু মস্তিষ্ক। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে অপশান গ লঘু মস্তিষ্কের কাজ, তো অ্যান্সারটা লঘু মস্তিষ্ক হয়েছে। 1.3-এ 3 নম্বর প্রশ্নটা ছিল নিচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। ইস্টের সঙ্গে কোরকোদ গম ছিল, ক্ষয়ে ছিল প্লাজমোডিয়ামের সঙ্গে পুনরুৎপাদন, গয়ে ছিল মসের সঙ্গে রেণু উৎপাদন, ঘয়ে ছিল অ্যামিবা দ্বিবিভাজন। এখানে সবকটাই সঠিক আছে, শুধুমাত্র এই ক্ষয় প্লাজমোডিয়াম পুনরুৎপাদন এই পদ্ধতিটা ছাড়া। ইস্টের কোরকোদ গম পদ্ধতিতেই যৌন সম্পন্ন করে, মস রেণু উৎপাদন, অ্যামিবা দ্বিবিভাজন। শুধু প্লাজমোডিয়াম পুনরুৎপাদনটা সঠিক ছিল নয়, ভুল ছিল, ওই জন্য এটা নির্বাচন করা হয়েছে, এটাই উত্তর হবে। তারপরে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাতটি হলো 1:1:2, 2: অপশান ক্ষয় ছিল 2:1:1, অপশান গয় ছিল 1:2:1, আর অপশান ঘয় ছিল 1:1:1। তো অ্যান্সারটা অপশান গ 1:2:1 এটা। 5 নম্বর প্রশ্নটা ছিল যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় তা নির্ধারণ করো। ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় প্রোফেজ মেটাফেজ, গয়ে ছিল অ্যানাফেজ, ক্ষয়ে ছিল টোলোফেজ। অপশান খ মেটাফেজ দশায় ক্রোমোজোম সংখ্যা আমরা গুনতে পারি বা গণনা করা সম্ভব। 1.6-এ 6 নম্বর প্রশ্ন ছিল হিমোফিলিক বাহক মাতা এবং স্বাভাবিক কন্যা সন্তানদের হিমোফিলি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা তা নির্ণয় করো। তা এখানে হচ্ছে অপশান হচ্ছে কয়ে ছিল 75%, অপশান ক্ষয়ে ছিল 50%, অপশান গয়ে ছিল 100%, আর অপশান ঘয়ে ছিল 0%। তা হিমোফিলিক বাহক মাতা স্বাভাবিক পিতা হলে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 0%। ঠিক আছে, এটা খুবই ভালো প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে। যতটা সম্ভাব্য প্রশ্নের যে সেট 90 মার্কসের, ঠিক যেমনভাবে পরীক্ষায় প্রশ্ন থাকে সেইভাবেই আমি কোশ্চেনের সেটটা করেছি। আশা করি তোমাদের খুব বেশিভাবেই উপকৃত হবে এই প্রশ্নটা থেকে। একজন স্বাভাবিক পুরুষের দেহের কোষের ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ করো। তা অপশান কয় ছিল 44AA প্লাস XX, অপশান ক্ষয় ছিল 44AA প্লাস XY, আর অপশান গয় ছিল 44AA প্লাস XXY, আর অপশান ঘয় ছিল 44AA প্লাস XO। এখানে অ্যান্সারটা হবে অপশান খ 44AA প্লাস XY, অপশান খ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রকট গুণ তা স্থির করো। অপশান কয় ছিল কুঞ্চিত বীজ, অপশান ক্ষয় ছিল হচ্ছে বেগুনি ফুল, অপশান গয় ছিল হচ্ছে ফুলের অবস্থান শীর্ষে, অপশান ক্ষয় ছিল বীজপত্রের বর্ণ সবুজ। এখানে প্রকট গুণ একমাত্র একটাই, সেটা হচ্ছে বেগুনি ফুল রয়েছে, তো অপশানটা হবে বেগুনি ফুলটা হচ্ছে প্রকট গুণ। আর 1.9-এ যে প্রশ্নটা ছিল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা গণনা করো। এখানে হচ্ছে 4 ধরনের গ্যামেট উৎপন্ন করে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর স্মল আর, এখানে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। তো অ্যান্সারটা 4 ধরনের। অপশান কয় ছিল 4, অপশান ক্ষয় ছিল হচ্ছে 2 ধরনের, অপশান গয় 1 ধরনের, অপশান ঘয়ে ছিল 3 ধরনের। তো অ্যান্সারটা এখানে 4 ধরনের হবে। 10 নম্বর প্রশ্নটা হলো নিউক্লিওটাইডের গঠন সংক্রান্ত নিচে কোনটি সঠিকতা সেটা নির্ণয় করো। কয়ে ছিল হচ্ছে নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড, অপশান ঘয়ে ছিল হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা
ফসফরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। অপশন গ ছিল 5 কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান সমান হচ্ছে নিউক্লিওটাইড। আর অপশন খ ছিল 5 কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষারক ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড। ওখানে অ্যান্সারটা হবে 1 পয়েন্টের অপশন গ এ, যেটা আছে 5 কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান সমান নিউক্লিওটাইড। এই প্রশ্নগুলো যেগুলো আমি নির্বাচন করেছি সবই খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন হলেও সবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো করে যাবে। অনেক প্রশ্ন কমন পাওয়ার আশা রাখছি, ঠিক আছে। তা 1.11 হচ্ছে দেহের কোন অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহের অক্ষে নিকটবর্তী করে পেশি, সেটা হচ্ছে দূরবর্তী অংশ থেকে দেহের অক্ষকে নিকটবর্তী করে। তাই এখানে অপশন ক ছিল অ্যাবডাক্টর পেশি, অপশন খ ছিল অ্যাডাক্টর পেশি, অপশন গ ছিল হচ্ছে ফ্লেক্সর পেশি, আর অপশন ঘ ছিল হচ্ছে এক্সটেনসর পেশি। তো এখানে অ্যাডাক্টর পেশিটা হচ্ছে দূরবর্তী অংশকে দেহকে মানে কাছে নিয়ে আসেন পেশিগুলোকে, সেটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। 12 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে নিচের কোনটি অটোজোম বাহিত বৈশিষ্ট্য নয় তা নির্ধারণ করো। তা প্রথমে অপশন ক ছিল হচ্ছে রোলার জিপ, অপশন খ ছিল হচ্ছে থ্যালাসেমিয়া, অপশন গ ছিল হিমোফিলিয়া, আর অপশন ঘ ছিল হচ্ছে সংযুক্ত কানের লতি। তো এখানে অপশন যেটা আছে গ হিমোফিলিয়া, সেটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অটোজোম বাহিত বৈশিষ্ট্য নয় বা অটোজোম বাহিত রোগ নয়, ঠিক আছে। হিমোফিলিয়া অটোজোম বাহিত রোগ নয়। 13 নম্বর প্রশ্নটা ছিল কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। কয় ছিল হচ্ছে কর্নিয়া অক্ষিগোলকের আকার নির্ধারক, ক্ষয় ছিল হচ্ছে রেটিনা কর্নিয়াকে রক্ষা, আর গয় ছিল লেন্স উপযোজনের সহায়তা প্রদান, আর ক্ষয় ছিল আইরিস অক্ষিগোলকের পুষ্টি। তো সঠিক হচ্ছে এইটাই, লেন্স হচ্ছে উপযোজনের সহায়তা প্রদান। অপশন গ হচ্ছে উপযোজনের সহায়তা প্রদান, কারণ লেন্সের বক্রতা ব্যাসার্ধ হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে উপযোজনে সহায়তা করে। তারপরে 14 নম্বর প্রশ্ন হলো কোনটি দশম করোটি স্নায়ু তা নির্বাচন করো। কয় ছিল হচ্ছে অডিটরি, ক্ষয় ছিল হচ্ছে ভেগাস, গয় ছিল ভেসিয়াল, আর ঘয় ছিল হচ্ছে ট্রাইজেমিনাল। তো দশম করোটি স্নায়ু হচ্ছে আমাদের জানি ভেগাস, তো খ হচ্ছে ভেগাস, এটাই হচ্ছে অ্যান্সার। তো 1.15 নিচের কোন বৈশিষ্ট্যটি প্রপোজের নয় তা স্থির করো। তো কয় ছিল হচ্ছে জল বিয়োজন, ক্ষয় ছিল হচ্ছে নিউক্লিয় পদার্থের অবলুপ্তি, গয় ছিল হচ্ছে ক্রোমাটিন বস্তুর ভূমিনুভবন, আর ক্ষয় ছিল হচ্ছে নিউক্লিয়াসের অবলুপ্তি। এখানে হচ্ছে প্রোফেজের মধ্যে কোনটা হয় নাই বলেছে, তো এখানে নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে না, ওই জন্য অপশান ঘ হচ্ছে নিউক্লিয়াসের অবলুপ্তিটা অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয় চলে এসেছি। এখানে হচ্ছে 1 নম্বরের 21টা প্রশ্ন দেখেন, ঠিক আছে। প্রথমে 5টা, যে কোনো 5টা করতে হয়। 1x5 শর্ট প্রশ্ন, মানে শূন্যস্থান পূরণ থাকে 1x5-এর, মানে 5টা প্রশ্ন 1 নম্বরের, যে কোনো 5টা করতে এখানে যেমনভাবে কোশ্চেন দেওয়া থাকে ঠিক তেমনভাবেই করেছি। এখানে আমি 6খানা প্রশ্ন করেছি, 6খানা প্রশ্ন বলতে 5খানা করতে হয়। তো একেরটা হচ্ছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে হচ্ছে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তারপর সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে 2 নম্বরের সেকেন্ড প্রশ্নটা হচ্ছে রেটিনার ড্যাশতে সবচেয়ে শূন্যস্থানে বসাতে হবে, সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় কোথায়, রেটিনার পিক বিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। 3 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে অ্যানাফেজ দশায় ড্যাশ ক্রোমোজোমের আকৃতি ভি আকৃতির মতো হয়। অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি ভি আকৃতির মতো হয়। 2.4 প্রশ্ন ছিল কোষচক্রের ড্যাশ উপদশায় ডিএনএ সংশোধিত হয়। কোষচক্রের এস উপদশায় ডিএনএ সংশোধিত হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট অঞ্চল ড্যাশ তরল দ্বারা পূর্ণ থাকে। সাইন্যাপটিক ক্লেফট অঞ্চল নিউরোহিউমর তরল দ্বারা পূর্ণ থাকে। 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে সংযুক্ত কানের লতি হলো একটি ড্যাশ বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সংযুক্ত কানের লতি এটা একটা অটোজোম। তারপরে থাকে সত্য মিথ্যা, যে কোনো 5টি 1x5 নম্বরে। তো 2.7-এর প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে মিথ্যা। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে মায়োপিয়ার ত্রুটি সংশোধনে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতলযুক্ত চশমা ব্যবহার করতে হয়, এটা সত্য, এই জন্য সত্য লিখেছি। 2.9 হচ্ছে অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটিয়ে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এটাও সত্য। তাহলে হচ্ছে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, এটা হচ্ছে মিথ্যা। ও ক্যাপিটাল ওয়াই স্মল আর হলো হলুদ আর গোল বীজ বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ, এটাও মিথ্যা।
ফেসিয়াল একটি 12 নম্বর প্রশ্ন হচ্ছে ফেসিয়াল একটি অজ্ঞাবহ স্নায়ু, এটা হচ্ছে তারপরে যেটা তোমাদের 2.13 দাগের যে ম্যাচিং থাকে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ যেটা মেলাতে হয়, সেই ম্যাচিংয়ে হচ্ছে 2.13 ফার্স্ট হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে নিশ্চিত হয়, ওই জন্য 2.13টা লিখলাম। মায়োপিয়া হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন ত্রুটিপূর্ণ 2.14 এটা। শাখা কলম মানে হচ্ছে শাখা কলম তোমার গোলাপ গাছে হচ্ছে শাখা কলম হবে, এটা 2.15 শাখা কলম হবে গোলাপ গাছে। যৌনুক্রম দেখা যায় ফার্নের, এটা 2.16 হচ্ছে যৌনুক্রম হচ্ছে ফার্নের দেখা যায়। আর কালো অমসৃণ রোগযুক্ত গিনিপিগের জিনোটাইপ হচ্ছে অপশান এই যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা 2.18 হবে। আর 2.17 হবে। আর অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, একটা অটোজোম বাহিত রোগ, এটা হচ্ছে 2.18 যেটা আছে এটা হবে থ্যালাসেমিয়া। ছটা করতে হয়। বৈসাদৃশ্য বা বিসাদৃশ্য শব্দটি লেখো। এখানে এডিএইচ আছে, এটা এফএসএইচ আছে, এটা লিউটিনাইজিং হরমোন এলএইচ আর এলটিএইচ আছে। এখানে এডিএইচটা হচ্ছে বিসাদৃশ্য শব্দ, অ্যান্টিডাইউরেটিক হরমোনটা। আর এখানে সেকেন্ড পর্ব প্রশ্ন হচ্ছে র্যানভিয়ারের পর্ব কি। তো র্যানভিয়ারের পর্ব যেটা ছিল সেটা হচ্ছে এই প্রশ্নটা, নোড অফ র্যানভিয়ার কাকে বলে, হচ্ছে নিউরনের অন্তর্গত অ্যাক্সনের মেডুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে ভেতর দিকে ঢুকে যে খাঁজ সৃষ্টি করে তাকে র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার বলে, এটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। নিউরনের অন্তর্গত অ্যাক্সনের মেডুলারি আবরণটি স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে ভিতরে ঢুকে যে খাঁজ সৃষ্টি করে তাকে র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার বলে। 21 দাগের প্রশ্নটা হলো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দে বোঝান। তা খণ্ডিপাবনের মাধ্যমে স্পাইরোগয়েড অজনন সম্পন্ন করে, আর কোরকোদ্গমের মাধ্যমে কি হবে ইস্টারে। তার পরের প্রশ্নটা ছিল 22 দাগের মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, উত্তরটা আমি বলছি। যেই প্রশ্নটা ছিল মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন, 22 দাগের প্রশ্নটা দেখো। মাইটোসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন অপত্য কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের আকার আর ক্রোমোজোমের প্রকৃতি এবং সাইটোপ্লাজমের পরিমাণ হুবহু মাতৃকোষের মতো হয়, তাই মাইটোসিসকে সদস্য বিভাজন বলা হয়। দেখো 2n মাতৃকোষ ছিল, অপত্য কোষে 2n হয়েছে, মানে কোষের আকার, ক্রোমোজোমের সংখ্যা, আকৃতি এবং সাইটোপ্লাজমের সঙ্গে হুবহু সমান হয় বলে মাইটোসিসকে সদস্য বিভাজন বলা হয়। তো তারপরে প্রশ্ন ছিল হচ্ছে 23 দাগের ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর সাদৃশ্য কি। তাহলে এরা হচ্ছে ফিনোটাইপ, এদের ফিনোটাইপ হচ্ছে গোল হলুদ। ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই দুটোতেই আছে সাদৃশ্য, মানে মিল কি আছে, তাহলে এদের মধ্যে মিল হচ্ছে গোল আর হলুদ। রাড হচ্ছে রাউন্ডকে নির্দেশ করে, ওয়াই হচ্ছে ইয়েলো মানে হলুদকে নির্দেশ করে। তাই এখানে 24 নম্বর পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্নটা, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টিকে খুঁজে বার করো। বীজপত্র, জিব্বারেলিন, মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, নাইট্রোজেনবিহীন জৈব অম্ল। তা এখানে হচ্ছে জিব্বারেলিন হচ্ছে বীজপত্র, মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, সবকটা এই যে বাকিগুলো জিব্বারেলিন বাদে যেগুলো আছে এগুলো সবই জিব্বারেলিনের সঙ্গে সম্পর্কযুক্ত, এখানে উত্তরটা হচ্ছে জিব্বারেলিন হবে। তারপর হচ্ছে ক্যারিওকাইন 25 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারিওকাইনেসিসের দীর্ঘতম দশার নাম কি। তা ক্যারিওকাইনেসিসের দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ। 26 নম্বর প্রশ্ন হচ্ছে কোন হরমোন বীজিন ফল উৎপাদনে সাহায্য করে, তা উত্তরটা হবে হচ্ছে এখানে অক্সিন। তো বিভাগ গয়ে 2 নম্বরের প্রশ্ন যে 12টা প্রশ্ন থাকে 24 নম্বরের, ঠিক আছে। তা 3 দাগের প্রশ্ন এগুলো বিভাগ গয়ের 12টি প্রশ্নের উত্তর দেওয়া 2-3টি বাক্যে। এই যে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তরণের ধাপ, তা ফার্স্টে হচ্ছে কোষ কলা বা মুকুল, তারপরে এরকম অ্যারো দিয়ে লিখবে হচ্ছে অবহিত কোষ বা ক্যালাস বা টিস্যু, এটাও লিখতে পারো ক্যালাস টিস্যু। তারপরে এমব্রয়েড বা ভ্রূণ গঠন হয়, তারপরে শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট গঠন হয়, তারপর হচ্ছে গ্রিন হাউসে শিশু উদ্ভিদ অভিযোজন হয়, তারপর চারা গাছটাকে মাটিতে রূপান্তরিত করে। এইভাবে মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলো সম্পন্ন হয়। তো সেকেন্ড প্রশ্নটা ছিল
ন্যাস্টিক আর ট্রপিক চলনের ওপর নিম্নলিখিত পার্থক্যগুলি লেখো। উদ্দীপনার প্রকৃতি আর প্রভাব। এই যে এই প্রশ্নটা, ট্রপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ফার্স্টে হচ্ছে উদ্দীপনার প্রকৃতি বা উদ্দীপনার ধরন যেটা আছে, এটা হচ্ছে এই চলনে উদ্দীপকের গতি বা উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এটা হচ্ছে এই চলন উদ্দীপকের, ন্যাস্টিক চলন হচ্ছে এই চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর যেটা প্রভাবটা বলেছে ওটা হচ্ছে হরমোনের প্রভাব। এই যে হরমোনের প্রভাব যেটা আছে, সেকেন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্টই জানতে চেয়েছে। ট্রপিক চলন হচ্ছে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, আর ন্যাস্টিক চলন হচ্ছে হরমোনের কোনো ভূমিকা নেই। এই দুটো পয়েন্টের উপরই করতে হচ্ছে, তো এই দুটো পয়েন্ট এইভাবেই লিখবে শুধু। থার্ড প্রশ্নটা ছিল হচ্ছে আগাছা দমন ও বীজিন ফল উৎপাদনে সংশ্লেষিত হরমোন, সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা। এই যে এই প্রশ্নটা, সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের কৃষিকার্যে ব্যবহার লেখক। তা আগাছা নির্মূল হচ্ছে কৃষিকার্যে আগাছাগুলি শস্য উদ্ভিদের প্রধান শত্রু, তাই ধান, গম, যব ইত্যাদি শস্যর ক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ বা আগাছা নির্মূল করার জন্য 2,4-D, MCPA প্রভৃতি কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। আর পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজিন ফল উৎপাদনে পরাগ সংযোগ ও নিষেক ছাড়াই ডিম্বাশয়ে IBA জাতীয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, যাতে বীজিন ফল উৎপাদনগুলো বীজিন হয় এবং ফলগুলো বড় সাইজের আকারের হয়। এইভাবে উৎপন্ন ফলকে পার্থেনোকার্পি ফল বলা হয়। এই ফলের মাধ্যমে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙুর, কলা ইত্যাদি ফল উৎপন্ন করা হয়। তিনের দাগে 4 নম্বর প্রশ্নটা ছিল অক্সিন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। তাহলে অক্সিন কি হয়, অক্সিন আলোকিত অংশের বিপরীতে সঞ্চিত হয়, ফলে কাণ্ডের ও মূলের যে পাশে আলো পড়ে সেখান থেকে অক্সিজেন আলোর বিপরীত পাশে চলে যায়। যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিজেন ঘনত্ব এবং মূলের কোষ কম অক্সিজেন ঘনত্বে সক্রিয়, সেই জন্য কাণ্ডের আলোকিত অংশের বিপরীত পাশের কোষগুলি আর মূলের আলোকিত অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। এর ফলে কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে বেঁকে যায়, অর্থাৎ অনুকূল আলোভুক্তি চলন প্রদর্শন করে। তাই মূলের অগ্রভাগ আলোর বিপরীত দিকে বৃদ্ধি হয়, অর্থাৎ প্রতিকূল বিকর্ষণ। তারপরের প্রশ্নটা নিয়েছিলাম হচ্ছে 5 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 অণুতে ফিনোটাইপ অনুপাত এক সংখ্যার জনের মতো 3:1 হয় না কেন? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে 100 জনের ফিনোটাইপ অনুপাত 3:1 হয় না কেন এক সংখ্যার জননে? তো উত্তরটা এভাবে লিখবে যে সন্ধ্যামালবী বা স্ন্যাপড্রাগন ফুলের গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যখন এটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছের এক সংকরায়ন করানো হয়। তখন দেখা যায় যে F1 জনিতে লাল বা সাদা কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, গোলাপি রঙের একটা ফুলযুক্ত উদ্ভিদ সৃষ্টি করে। এক্ষেত্রে মেন্ডেলের প্রকটতার সূত্র মেনে চলেনি, তাই F2 অনুপাত 3:1 হয়নি। পরিবর্তে F2 অনুপাতে লাল, গোলাপি, সাদা ফুল মানে 1:2:1 অনুপাত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই বেশি আসার চান্স আছে, এটা করবে। তারপরের প্রশ্নটা ছিল 3.6 মানে 6 দাগের প্রশ্ন, 3-এর 6 নম্বর প্রশ্ন, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির মধ্যে কার্যপদ্ধতি পার্থক্য। এখানে 3টে পয়েন্ট, ফার্স্ট 3টে পয়েন্ট দিলেই হবে। কাজের গতি হচ্ছে হরমোনের মন্থর, স্নায়ুতন্ত্র হচ্ছে দ্রুত। আর কাজের স্থায়িত্ব হচ্ছে স্থায়ী, মানে অনেকক্ষণ স্থায়ী হয়ে যায়, মানে অনেক দিন পর্যন্ত থাকে হরমোনের ক্রিয়া। আর স্নায়ুতন্ত্র খুব অস্থায়ী, মানে শুধুমাত্র স্নায়বিক যখন উদ্দীপনা হয় সেইটুখানি সময়ই থাকে। আর এটা হচ্ছে কাজের শেষে পরিণতি, এটা বিনষ্ট হয়, আর এটা বিনষ্ট, স্নায়ুতন্ত্র বিনষ্ট হয় না। তারপরের প্রশ্নটা ছিল হচ্ছে 7 দাগের প্রশ্নটা, কোন কোন বাহক উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে? ভুট্টা হচ্ছে তোমাদের বায়ু পরাগী ফুল, মানে পরাগযোগ ঘটে হচ্ছে ভুট্টার হচ্ছে বায়ুর মাধ্যমে, এটা হচ্ছে বায়ু হবে। আর পাতাসাজিটা হচ্ছে তোমার, পাতাসাজি হচ্ছে জলপরাগী ফুলের মধ্যে পড়ে, তো এটা হচ্ছে বাহক হচ্ছে জল হবে। আর শিমুলটা হচ্ছে পক্ষী হবে, পাখিরা পরাগ সংযোগ ঘটে, এখানে হচ্ছে পক্ষী হবে, ঠিক আছে, পক্ষী হবে হচ্ছে শিমুলটা। আর আমটা হচ্ছে পতঙ্গ হবে, এটা পতঙ্গদের মাধ্যমে এটা আমটা। তারপরের প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ-দশার দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। তা একটা বৈশিষ্ট্য আমরা এটা নিচ্ছি, এটা প্রোফেজ-দশা, নিউক্লিয়াস থেকে জল বিভাজন ঘটে, পরে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয়। আর সেকেন্ড পয়েন্টটা নাও, ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ পুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে সূত্রাকার ক্রোমোজোম গঠন করে। এইটুখানি বললেই
নয় দাগের প্রশ্নটা ছিল মেন্ডেলের দ্বিসংকরজনন লব্ধ সূত্রটি বিজ্ঞানের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র, যে সূত্রটাকে বলা হয় নিকট সম্পর্কযুক্ত দুই বা ততোধিক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের যৌনজননের মাধ্যমে জনিত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি গ্যামেটের দ্বারা অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত এবং মিশে যায় না, তারা অপত্য ক্রোমোজোম গঠন করে এবং নির্দিষ্ট সময় মিশে যায় না, এবং অপত্য গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলি যেমন পরস্পর পৃথক হয়ে যাবে না, তেমনি কোনো না কোনো ফ্যাক্টর যে কোনো একটা ফ্যাক্টরের সঙ্গে স্বাধীনভাবে সম্ভাব্য সকল 3 দাগের 10 নম্বর প্রশ্নটা ছিল ধূসর বস্তু ও শ্বেত বস্তু বলতে কি বলতে। ধূসর বস্তু হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে নিউরোগ্লিয়া কোষ, রক্তবাহ এবং কেবল নিউরনের কোষ দিয়েও তাকে ধূসর বস্তু বলে। আর শ্বেত বস্তু হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে নিউরোগ্লিয়া কোষ, রক্তবাহ, স্নায়ুতন্ত্র তাকে শ্বেত বস্তু বলে। তো 3 দাগে 11 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত, কি হচ্ছে 3টি স্তর নিয়ে গঠিত, যথা হচ্ছে ভেতরেরটাকে বলা হয় পিয়া ম্যাটার, মধ্যেটাকে বলা হয় অ্যারকনয়েড ম্যাটার, আর বাইরেরটাকে বলা হয় ডুরা ম্যাটার। এই হচ্ছে 3টে স্তর, পিয়া ম্যাটার, অ্যারকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার। 3 দাগে 12 নম্বর প্রশ্নটা ছিল বংশগতি পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের দুটো কারণ। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে মটর গাছ বহুবর্ষজীবী এবং দ্রুত বংশবিস্তারে সক্ষম, ফলে অল্প সময়ের মধ্যে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। আর হচ্ছে মটর গাছ হচ্ছে ফুলগুলি উভলিঙ্গ হওয়ায় স্বাভাবিকভাবে স্বপরাগযোগ ঘটে, আবার এদের মধ্যে ইন্দ্রিয় পরাগযোগও ঘটানো সম্ভব হয়। তো দুটো পয়েন্ট লিখতে বলছে না, দুটো পয়েন্ট লিখবো, যদি আরও বেশি দরকার হয় তখন আরও আছে। মটর গাছ অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্য সমন্বয় ঘটার ফলে মটর গাছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে। মটর গাছের বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য খাঁটি অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে সক্ষম। মটর গাছের স্বপরাগযোগী হওয়ায় বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যাবার সম্ভাবনা কম থাকে। সংকরায়নের ফলে উৎপন্ন সংকর মটর গাছগুলি প্রজননক্ষম হওয়ায় সহজেই বংশবিস্তার করতে পারে। তো এটা একটা খুবই ভালো প্রশ্ন, মটর গাছকে তার সংকরায়নের জন্য নির্বাচন করার কারণ। এটা দুটো পয়েন্টের প্রশ্নও আসতে পারে বা বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, তোমরা বড় প্রশ্ন হিসাবেও সবকটা পয়েন্টই দেখে যাও। তারপরের প্রশ্ন 13 দাগের প্রশ্নটা দিনের টিএসএইচ হরমোনকে ফিডব্যাক কন্ট্রোলার বলা হয় কেন। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড কন্ট্রোলার কাকে বলে, কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন যখন কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণের মাধ্যমকে নিয়ন্ত্রণ করে তখন তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক কন্ট্রোল বলা হয়। এবার হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে প্রশ্নটা দিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, হয়ে থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন যে থাইরক্সিন যে হরমোন আছে তার ক্ষরণে উদ্দীপনা যোগায়। যখন বেশি পরিমাণ থাইরক্সিন ক্ষরিত হয় তখন পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে এবং টিএসএইচ ক্ষরণ কমিয়ে দেয়। এইভাবে থাইরক্সিনের মাত্রা। 14 দাগের প্রশ্নটা ছিল হচ্ছে স্টক্সিয়ন বলতে কি বোঝো। স্টক্সিয়নটা দেখে নাও। যেটা হচ্ছে স্টক্সিয়নের প্রশ্ন, সিয়ান হচ্ছে কৃত্রিম অঙ্গজনের জোড়কলক তৈরি হওয়ার সময় কোনো গাছের শাখা বা মুকুল অন্য গাছের উপর কেটে লাগানোকে সিয়ন বলা হয়, অন্য গাছটার উপর লাগানো হয়। স্টক মানে হচ্ছে সিয়নকে যে গাছের উপর লাগানো হয় তাকে স্টক বলে। তো 3.15 প্রশ্নটা ছিল, মানে 3 নম্বর দাগের 15 নম্বর প্রশ্নটা স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা লেখো। একটা করে লিখতে বলছে কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, আর একটা অসুবিধা লিখতে বলছে নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ উৎপন্ন হয় না, এটা স্বপরাগযোগের। আর ইতর পরাগযোগের একটা সুবিধা একটা অসুবিধা লিখতে বলেছে ইতর পরাগযোগের ফলে উৎপন্ন উদ্ভিদে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, আর অসুবিধা হচ্ছে বাহকের উপর নির্ভর করতে হয় বলেই পরাগযোগ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। একটি করে পয়েন্ট লিখতে বলেছে বলে এটা একটা করে দেওয়া হলো, কিন্তু তোমরা এটা যখন করবে এটা বড় প্রশ্ন হিসেবেই করবে। এখান থেকে 5 নম্বরের প্রশ্নও আসতে পারে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বড় প্রশ্ন আকারেও আসতে পারে, ঠিক আছে। এগুলো বড় প্রশ্ন আকারেও করে নেবে, যেমন পয়েন্টগুলো আছে দেখে এখান থেকে স্ক্রিনশট করে নেবে। তো পরের প্রশ্নটা ছিল ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। রং ধারণ আর কুণ্ডলী। ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। রং ধারণ মানে রঞ্জনের যেটা আছে, ইউক্রোমাটিন হচ্ছে ইন্টারফেস দশায় হালকাভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত থাকে,
আর হেটারোক্রোমাটিন হচ্ছে ইন্টারফেস দশায় গাঢ়ভাবে এবং বিভাজন দশায় হালকাভাবে রঞ্জিত থাকে। আর ক্রোমাটিন কুণ্ডলী হচ্ছে ইন্টারফেস দশায় ক্রোমাটিন প্রসারিত কিন্তু বিভাজন দশায় অধিকতর কুণ্ডলীকৃত হয়। আর এখানে ইন্টারফেস দশায় ক্রোমাটিন অধিক কুণ্ডলীকৃত হয় কিন্তু বিভাজন দশায় কম কুণ্ডলীকৃত। প্রশ্নটা ছিল ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উৎস একটি করে কাজ লেখো। পরে আছে উৎপত্তিস্থল বা উৎস। এটা হচ্ছে ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে উৎপন্ন হয়। আর এটা হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা বীজগণিত থেকে গঠিত হয়। কাজ হচ্ছে বয়ঃসন্ধিকালে নারীদের গৌণ যৌন লক্ষণ, জরায়ু ও স্তন ইত্যাদির বৃদ্ধি আর ঋতুচক্রের আবর্তন নিয়মিত রাখে। আর প্রজেস্টেরনের কাজ হচ্ছে নারীদের গর্ভাবস্থায় বজায় রাখে, গর্ভস্থ ভ্রূণের রোপণ, অমরা গঠন এবং ঋতুচক্র বন্ধ রাখে। তাহলে এটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ, এটা হচ্ছে প্রজেস্টেরনের কাজ। আচ্ছা, বিভাগ ঘয়ে যে 6টা বড় প্রশ্ন লিখতে হয় তার মধ্যে আমি এটা সাজেশন করছি। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে একটা নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন দিয়েছে, অ্যাক্সন হিল দিয়েছে, সোয়ান কোষ দিয়েছে, র্যানবিয়ারের পর্ব দিয়েছে। ঠিক আছে, আর এর অথবা হচ্ছে একটা প্রতিবদ্ধ চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। ঠিক আছে, এই আঁকা দুটো ভালো করে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4.1 নম্বর প্রশ্ন এবং তার অথবাটা এইরকম। তো 4-এর দাগের 1-এর প্রশ্নটা একটা আদর্শ নিউরনের চিত্র আঁকতে দিয়েছিল। তার নিউরনের চিত্র দেখো ঠিক এরমভাবেই আঁকবে, যেমনভাবে এখানে ছবিটাই আছে। যে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছিল ডেনড্রন, এই যে এটা এখানটা হচ্ছে ডেনড্রন যেমনভাবে মার্ক করা হয়েছে। অ্যাক্সন হিলকে এই যেখানে অ্যাক্সন হিলকে এখানটা যেমনভাবে মার্ক করা হয়েছে, এই পজিশনটাকে অ্যাক্সন হিল বলে। সোয়ান কোষ এই যেখানে যে ছোটো মতো বৃত্তাকার অংশটা রয়েছে এখানে সোয়ান কোষ। আর র্যানবিয়ারের পর্ব এই যে এইখানে দুটো নিউরোলেম আর এই এর সংযোগস্থলকে র্যানবিয়ারের পর্ব বলা হয়, ঠিক যেমনভাবে এখানে দেওয়া আছে। তো এইভাবে আঁকলে এটা হচ্ছে তোমাদের আদর্শ নিউরনের একটি চিত্রভাবে আঁকবেন। তা ওখানে ছিল হচ্ছে গ্রাহক ছিল, এই যে গ্রাহক ছিল। আর ছিল হচ্ছে অজ্ঞাবহ স্নায়ু। অজ্ঞাবহ স্নায়ু মানে হচ্ছে সেন্সারি নিউরন, এই যে সেন্সারি নিউরন, এই যে নিউরনটা যেটা গ্রাহক থেকে আসছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে। আর একটা ছিল হচ্ছে স্নায়ুকেন্দ্র, এই যে স্নায়ুকেন্দ্র, এই যে এই জায়গাটা হচ্ছে স্নায়ুকেন্দ্র, এখানটা আমি লিখেছি স্নায়ুকেন্দ্র। আর একটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু মানে হচ্ছে মোটর নিউরন, যেটা হচ্ছে ওই কারকে নিয়ে যায় উদ্দীপনাটাকে, যে হচ্ছে মোটর নিউরন যেটা আছে সেটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু। ঠিক আছে, তো ঠিক এইভাবে আঁকবেন। এটা মানে হচ্ছে অজ্ঞাবহ, সেন্সারিটা মানে হচ্ছে অজ্ঞাবহ নিউরন, আর মোটর এটা হচ্ছে অজ্ঞাবহ স্নায়ুকেন্দ্র, এটা অজ্ঞাবহ স্নায়ুকেন্দ্র। আর এটা হচ্ছে চেষ্টীয় স্নায়ুতন্ত্র, চেষ্টীয় স্নায়ুতন্ত্র এটা ছিল সেটা। 4 থেকে 2 নম্বর প্রশ্নটা হলো, ধরো ডিএনএ এবং আরএনএর মধ্যে 3টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো। 1 নম্বর হচ্ছে 5C কার্বনযুক্ত শর্করা, 2 নম্বর হচ্ছে পিরিমিডিন বেস, 3 নম্বর হচ্ছে তন্ত্রীর সংখ্যা। আর এর সঙ্গেই আছে প্রশ্ন আর একটা, সেন্ট্রোমিয়ারের দুটো গুরুত্ব বিবৃত করো। আর অথবা প্রশ্ন হচ্ছে 4-এর 2 দাগের অথবা হচ্ছে কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন সম্পন্নকারী একটা জীবের জনন কৌশল ব্যাখ্যা করো। আর একটা ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এটা যদি 2 নম্বরে অথবার মধ্যে দেখে নিতে পারো। তো ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্যে যে 3খানা পয়েন্ট দিয়ে দিয়েছে, 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা, বেসগুলো আর বিন্যাসতন্ত্র হিসাবে করতে হবে। তো 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা যেটা আছে, পেন্টোজ শর্করা ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজ জাতীয়, আর আরএনএতে হচ্ছে পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয়। আর বেসের ওপর যেটা ছিল নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন থাকে। আর এখানে ডিএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আর বিন্যাস তত্ত্ব মানে কত একতন্ত্রী, এটা হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী হয়। আর সাধারণত আর এই প্রশ্নটার সঙ্গেই একটা পার্ট ছিল সেন্ট্রোমিয়ারের গুরুত্ব লেখো। সেন্ট্রোমিয়ারের গুরুত্ব কাজ একই, লেখো সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে আর দুটো সিস্টার ক্রোমাটিডের মধ্যে যুক্ত রাখে। তো এখানে দুটো পয়েন্ট লিখতে বলেছে, এই দুটো লিখলেই হবে। তো পরের প্রশ্নটা ছিল 4.2 অথবা হাইডার কোরকোদ্গম পদ্ধতিটা ছিল। তো হাইডার কোরকোদ্গম পদ্ধতি হচ্ছে যে প্রকার অযৌন জননে প্রাণীদের উৎপন্ন উপবৃদ্ধি বা কোরক মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পায় এবং বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজন ও বৃদ্ধির দ্বারা মাতৃ সদৃশ অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কোরকোদ্গম বলে। স্পঞ্জ হাইড্রা এই ধরনের জনন দেখা যায়। প্রশ্নটা ছিল যে রেখাচিত্রটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বেন।
ফার্নের জনুক্রম আছে এটা। তা দেখো ফার্স্টে হচ্ছে রেণু মাতৃকোষ হয়, রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনে রেণু উৎপন্ন করে, তারপরে রেণুর অঙ্কুরোদ্গম হয়, প্রোথ্যালাস উৎপন্ন হয়, স্ত্রীধানী পুংধানী উৎপন্ন হয়, তারপরে ডিম্বাণু শুক্রাণু, তারপর ডিম্বাণু শুক্রাণু মিলনে নিষেক হয়, নিষেকের পরে জাইগোট, তারপর নতুন রণিধর দেহ, তারপর হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ, তারপরে সোরাস, তারপরে হচ্ছে রেণুস্থলী, তারপরে আবার জনন মাতৃকোষ। সেটা হচ্ছে ফার্নের জনুক্রম। এটা ভালো করে মুখস্থ হবে, 3 নম্বরের প্রশ্নটা আসে, এটা একটু ভালো করে মুখস্থ করে নেবে। এটা 4 থেকে 3 নম্বর প্রশ্নটা একটা বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে একটা বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত মটর গাছের স্মল ওয়াই স্মল আর সংকরণের ফলে F2 জনুতে পর্যন্ত যে চিকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করে ফলাফল থেকে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত পাওয়া যায় কিনা এটা গণনা করে লেখো। আর এর অথবা প্রশ্ন হচ্ছে একটা হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটা স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র কন্যা সন্তানের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত, তার চিকার বোর্ডের সাহায্যে দেখাও। আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কী কী লক্ষণ প্রকাশ পায় তা একটা তালিকা মাধ্যমে প্রকাশ করো। 4.3-এর প্রশ্নটা ছিল যে একটা YYRR মানে হচ্ছে হলুদ আর গোলাকার বীজের সঙ্গে সবুজ আর কুঞ্চিত বীজের সংকরণ ঘটানোর ফলে F2 অণুতে মানে দ্বিতীয় অপত্য অণুতে কী ধরনের অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে সেগুলো এবং তাদের চিকার বোর্ডের মাধ্যমে দেখাও এবং জিনোটাইপ ফিনোটাইপ অনুপাতও লিখতে হবে। তাহলে এখানে দেখো ফার্স্টে YYRR এটা হচ্ছে প্যারেন্ট জনুতে এবার গ্যামেট নেওয়া হলে এখানে Y ক্যাপিটাল আর এখানে স্মল আর। তা এখানে হচ্ছে শঙ্কর একটা উদ্ভিদ শঙ্কর গোল হলুদ আর গোল বীজ পাওয়া গেল, এদের মধ্যে সংকরণের ফলে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো Y ক্যাপিটাল আর স্মল y ক্যাপিটাল আর স্মল আর। আর এদিকেও তাই, এগুলোকে এরকম ক্যাপিটাল আর আর ঠিক এরকমভাবে ক্যাপিটাল আর স্মল আর এমনভাবে করে, ঠিক আছে, এমনভাবে করে এখানে হচ্ছে F2 জনুর ফিনোটাইপ অনুপাত হয়েছে। হলুদ গোল পাওয়া গেছে হচ্ছে 9খানা, হলুদ কুঞ্চিত পাওয়া যাবে এখান থেকে 3টে, সবুজ গোল পাওয়া যাবে এখানে 3টে, সবুজ কুঞ্চিত পাওয়া যাবে 1টা। আর ঠিক এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এবার জিনোটাইপ অনুপাতটা দেখলে দেখা যাবে যে ক্যাপিটাল আর একটা আছে, ক্যাপিটাল আর স্মল আর দুটো আছে। এইভাবে এটা 1:2:2:4:1:2:1:2। তো এখানে প্রশ্নটা ছিল হচ্ছে 4.3-এর অথবা মাতা হিমোফিলিয়া বাহক আর পিতা স্বাভাবিক হলে সন্তানদের কেমন হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে। তা এখানে স্বাভাবিক বাহক মাতা X ক্রোমোজোম প্রকট জিন আর অপরপক্ষে Y ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন আছে, তাই বাহক মাতা হচ্ছে X ক্যাপিটাল H X স্মল h, আর পিতার ক্রোমোজোম সংখ্যা প্রকট জিন আছে, তাই পুরুষের ক্ষেত্রে ক্যাপিটাল X H আর Y থাকবে। এখানে হচ্ছে বাহক মাতা স্বাভাবিক পিতা। এইভাবে গ্যামেটটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইভাবে ক্রস দেখো XH এটা স্বাভাবিক কন্যা উৎপন্ন হবে, XY এটা স্বাভাবিক পুত্র, আর এটা বাহক কন্যা হিমোফিলিক পুত্র। এক্ষেত্রে 50% স্বাভাবিক কন্যা হবে, 50% স্বাভাবিক বাহক কন্যা হবে, 50% স্বাভাবিক পুত্র হবে, 50% হচ্ছে শিশুদের। এই যে এটা থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, থ্যালাসেমিয়া রোগ হলে হয় কি আলফা আর বিটা পলিপ্যাপটাইড শৃঙ্খল গঠন হতে পারে না, ফলে হিমোগ্লোবিন উৎপাদন অস্বাভাবিক হয়ে যায়। আর রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের অভাবে ক্ষুদ্রাকৃতি ও অপরিণত হয়ে পড়ে। আর হিমোগ্লোবিনের অভাবজনিত কারণে দিয়ে অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে শ্বাসকষ্টের সৃষ্টি হয়। আর দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে এবং অস্থিমজ্জার যকৃত প্লিয়ার বৃদ্ধি ঘটে। এটা শিশুদের যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ লিখেছিল এগুলো লিখলেই হয়ে যাবে। আর কি কি কারণে উপযোজন ঘটিত। 4 থেকে 4-এর প্রশ্নটা ছিল মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়ার ত্রুটি লক্ষণগুলো ছিল। মায়োপিয়াটা হচ্ছে এটা যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ঠিকঠাক কিন্তু দূরের দৃষ্টি ব্যবহৃত হয় তাকে মায়োপিয়া বা নিকটের দৃষ্টি বলে। এই দৃষ্টিক্ষেত্রে চক্ষুগোলকের ব্যাস বাড়ায়, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পতিত হয়, তাই দূরের বস্তুটি থেকে দেখা যায় না। আর হাইপারমেট্রোপিয়া ছিল এইটা যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ঠিক থাকে কিন্তু নিকটের দৃষ্টি ব্যবহৃত হয় তাকে হাইপারমেট্রোপিয়া বলে। এক্ষেত্রে চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে কম হওয়ায় লেন্স সরু হওয়ায় লেন্সের ফোকাল দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং রেটিনার পশ্চাতে প্রতিবিম্ব গঠিত হয়, তাই বস্তুটিকে দেখা যায় না। আর একটা ছিল হচ্ছে প্রেসবায়োপিয়া হচ্ছে বয়স বাড়ার কারণে উপযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য লেন্সের স্থিতিস্থাপকতা কমে এবং সিলিয়ারি পেশি দুর্বল হয়ে পড়ে, ফলে ব্যক্তি কাছের এবং দূরে কোনো জিনিসটাকে ভালো করে দেখতে পায় না।
একে প্রেসবায়োপিয়া বলে। বার্ধক্যজনিত কারণের জন্য 40 বছরের বেশি হলে এইরকম এই অবস্থার সৃষ্টি হয়। আর একটা বলে দিয়ে হচ্ছে মায়োপিয়ার ত্রুটি সংশোধনের জন্য এটা হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। এটা হলো ত্রুটি সংশোধনের মধ্যে পড়ে। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। আর হাইপারমেট্রোপিয়া হচ্ছে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, উত্তল লেন্সযুক্ত চশমা। আর প্রেসবায়োপিয়া হচ্ছে বাইফোকাল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে বাইফোকাল লেন্সযুক্ত, এগুলো ত্রুটি সংশোধন, এগুলো ত্রুটি সংশোধনের মধ্যে পড়বে। অথবা এটা করব, অথবা 4-4 অথবার মধ্যে এটা করব। 4-4 পিটুইটারি গ্রন্থির অগ্রকাণ্ড থেকে স্খলিত হরমোনগুলোর কাজ লেখো। এসটিএইচ, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ এবং এসিটিএইচ, এই হরমোনগুলোর একটা করে কাজ লিখতে হবে। নিম্নলিখিত হরমোনগুলোর কাজ লিখতে হবে। এটা হচ্ছে 4-4 অথবা। 4-4 অথবায় ছিল এসটিএইচ হরমোনের কাজ। এসটি হরমোনের যে কাজ লিখেছি দেখো, এই হরমোনটা শর্করা, প্রোটিন ও ফ্যাট বিভাগে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আর এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অধিকায়ত্ব রোগ হয়। আর একটা তারপরে ছিল হচ্ছে প্রোল্যাকটিন হরমোনের কাজ। এই হরমোন মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। আর এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ। স্ত্রীদের ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বতলির আয়তনের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। আর হচ্ছে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়ক। অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অঞ্চলে বৃদ্ধিতে সাহায্য করে। অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষের বৃদ্ধি এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর মহিলাদের ক্ষেত্রে এফএসএইচের সাহায্যে পরিণত ডিম্বকতলিকে বিদীর্ণ করে ডিম্বাণু নিঃসরণ করে। সবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে করবে। 4-5 মধ্যে রেখেছে নিম্নলিখিত চলনগুলির প্রকৃতি নির্ণয় করো। আলো বিচ্ছুরিত আলোকোৎসের অভিমুখে ভলবক্সের স্থান পরিবর্তন করা, টিউলিপ ফুলের পাপড়ি অধিকতর আলোয় ফলে মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, লজ্জাপতি পাতা স্পর্শ করলে বুঝে যাওয়া। এগুলো কোনটা কি চলন সেটা লিখতে হবে। আর এটা হচ্ছে দিনেত্ব দৃষ্টির প্রভাব 3টি বৈশিষ্ট্য লেখো। দিনত্ব দৃষ্টি 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে হচ্ছে 4-5 প্রশ্ন এটা। আর এর অথবা হিসাবে আমরা এটা করছি, সাইটোকাইনিন হরমোনের 3টি কাজ লেখো। আর নিম্নলিখিত হরমোনগুলি কোনটা সহজাত এবং অর্জিত প্রতিক্রিয়া হয়। গলার কিছু ঢুকে গেলে কাশি হওয়া, কবিতা বলা, শিশুর মাতৃদুগ্ধ পান করার ইচ্ছা, হারমোনিয়াম বাজানো, বাজ পাখি আর গরুর দৃষ্টি কোন প্রকার। এটা হচ্ছে 4-5 অথবা। 4-5 নম্বর প্রশ্নটা ছিল যে কোনটা কি রকম চলন, সেটা কিছু নিম্নলিখিত কিছু চলন দেওয়া আছে, কোনটা কি চলন সেটা লিখতে হবে। আলো ও বিচ্ছুরিত আলোক উৎসের অভিমুখে ভলবক্সের স্থান পরিবর্তন, এটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। টিউলিপ ফুলের পাপড়ির অধিক তাপে খোলা, এটা হচ্ছে থার্মোনাস্টিক চলন। মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। আর লজ্জাপতি পাতা স্পর্শ করলে বুঝে যাওয়া, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। 5 নম্বর প্রশ্নের একটা পার্ট ছিল দিনেত্ব দৃষ্টিকার 3টি বৈশিষ্ট্য লেখো। তো বৈশিষ্ট্যের মধ্যে এইগুলো লিখবে। 2টি চোখকে একই বস্তু দেখা যায়। 2 নম্বর লিখবে একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়। 3 নম্বর লিখবে এই দৃষ্টিতে বস্তুর সঠিক আকার ও অবস্থান নির্ণীত হয়। এইভাবে দিনেত্ব দৃষ্টি 3টে বৈশিষ্ট্য, এই 3টে লিখবে। 4-5 নম্বর প্রশ্নের অথবায় সাইটোকাইনিনের 3টে কাজ লেখো। সাইটোকাইনিনের কাজে ফার্স্টে হচ্ছে কোষ বিভাজন পড়বে। সাইটোকাইনিন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলায় কোষগুলি দ্রুত বিভাজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বার্ধক্য বিলম্বিত করা, সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের জরা বার্ধক্য বাধাপ্রাপ্ত হয়। উদ্ভিদের বিচ্ছিন্ন পাতায় ক্লোরোফিল সংরক্ষণ এই হরমোন বিশেষ ভূমিকা পালন করে, এটাই রিচম্যান্ড-ল্যাং প্রভাব বলা হয়। আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি, এই হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুটনকে ত্বরান্বিত করে। এই 3টে পয়েন্ট লিখলেই হবে। এই প্রশ্নটার আর একটা পার্ট ছিল 4-5 প্রশ্ন অথবা আর একটা পার্ট ছিল, এটা
কোনটা অর্জিত প্রতিপত্ত ক্রিয়া আর কোনটা সহজাত প্রতিপত্ত ক্রিয়া লিখতে বলেছিল। গলায় কিছু ঢুকলে কাশি হওয়া এটা সহজাত প্রতিপত্ত ক্রিয়া, কবিতা বলা এটা অর্জিত প্রতিপত্ত ক্রিয়া, শিশুর মাতৃদুগ্ধ পানের ইচ্ছা এটাও সহজাত প্রতিপত্ত ক্রিয়া, হারমোনিয়াম বাজানো এটা অর্জিত প্রতিপত্ত ক্রিয়া। এর সঙ্গে কোনটা কোন দৃষ্টি সেটা লিখতে দিয়েছিল। পাঁচ পাখির দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি আর গরুর দৃষ্টি হচ্ছে একনেত্র দৃষ্টি। 4 দাগের 6 হচ্ছে যে 6 নম্বর প্রশ্ন, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সুষুম্না শীর্ষকের একটি করে কাজ লেখো। পাখির উড্ডয়নে পালক ও ডানার ভূমিকা লেখো। 4-এর 6 নম্বর প্রশ্নে দিয়েছিল থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সুষুম্না শীর্ষকের কাজ লিখতে দিয়েছিল। তা থ্যালামাসের কাজ হচ্ছে এগুলো: চাপ, তাক, স্পর্শ, বেদনা, অনুভূতি, প্রেরক স্থান হিসাবে কাজ করে, মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে হাসি, কান্না, ভয়, উত্তেজনা, মানসিক আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, নিত্য এবং শারীরবৃত্তীয় কাজ এবং স্বয়ংক্রিয় মানুষতন্ত্রের কেন্দ্র হিসাবে কাজ করে। আর সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলি সুষুম্নাকাণ্ডের সঙ্গে যুক্ত করে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন কাজ পরিচালনা করে, এছাড়া খাদ্যকৌণ ঘর্ম নিঃসরণে সাহায্য করে। একটা প্রশ্ন ছিল 4.6 এর সঙ্গে প্রশ্ন আর একটা ছিল 6 নম্বর প্রশ্ন, যে পাখির গমনে ডানা এবং পালকের ভূমিকা লেখো। তার ডানাটা হচ্ছে, দেখো ডানাগুলি উত্তল, অবতল, নিম্নতল হয়। ডানাগুলি দুটো হালকা পালকযুক্ত হয়, প্রসারিত হয়, বাতাসে পাখিকে দীর্ঘক্ষণ ভেসে থাকতে সাহায্য করে। আর পালকের গুরুত্বগুলো হচ্ছে পাখির ডানার প্রতিটিতে 23টা করে রেমিনজেস পালক আর প্রতিটি লেজে 12টি করে রেক্টিসেস পালক থাকে। এগুলি বারবিউল হুকযুক্ত হওয়ায় বাতাসের চাপে ছিঁড়ে যায় না, অর্থাৎ উচ্চ বায়ুর চাপেও পাখি আকাশে স্বাচ্ছন্দ্যে উঠতে পারে। এছাড়া পালকগুলি হালকা হওয়ায় এর আপেক্ষিক গুরুত্ব কম, ফলে পাখি সহজেই উঠতে পারে। 4-6 অথবা হচ্ছে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব লেখো এবং ইমাস্কুলেশন কাকে বলে। 3+ দিয়ে বিভাজিত হয়েছে এটা। উত্তরটা দেখি। এই যে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব, ফার্স্টে হচ্ছে রোগ নির্ণয়। জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে রোগীর সঙ্গে আলোচনা করে অতীত বংশবিবরণী শুনে বিশ্লেষণের মাধ্যমে রোগের সৃষ্টিকারী জিনের প্রকৃতি এবং সেটি প্রকট না প্রচ্ছন্ন, অটোজোম না সেক্স ক্রোমোজোম বাহিত রোগ সেটা নির্ণয় করা যায়। রোগের কারণ বিশ্লেষণ, রোগীর জিনের অবস্থান প্রকৃতি নির্ণয়ের পর রোগের সঠিক কারণ নির্ণয় করে বিশ্লেষণ করে তার শারীরিক সমস্যার কথা বোঝানো যায়। আর পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা, রোগের সঠিক কারণ জানার পর নির্ণয় করার পর বিভিন্ন তথ্যের সাহায্যে রোগীকে পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততিদের মধ্যেই রোগের সম্ভাবনাটা সম্বন্ধে সাবধান করা যায়। রোগাক্রান্ত শিশুর জন্ম প্রতিরোধ করা, দম্পতিকে তার পরবর্তী প্রজন্ম অসুস্থ শিশু নেবার বিপদ সম্পর্কে সচেতন করে দত্তক নেওয়ার জন্য উৎসাহিত করা, এভাবে সমাজে রোগাক্রান্ত শিশুর জন্ম প্রতিরোধ করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্বটা অবশ্যই করবে। আর ওর সঙ্গে ছিল হচ্ছে ইমাস্কুলেশন কাকে বলে। যে ইমাস্কুলেশন, উভলিঙ্গ ফুলের পুংকেশরে পরিণত হওয়ার আগে পরাগধানী অপসারণ করে স্বপরাগযোগ রোধ করার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে।